তো সেই সুযোগটা করে দেওয়ার জন্য ট্রিপলি ডিপার্টমেন্ট প্রিমিয়ার ইউনিভার্সিটিকে ধন্যবাদ। তো আমি ছবি দেখাই কিছু আমার অভিযানের একটু গল্প বলার চেষ্টা করি, আশা করি ভালো লাগবে সবার। এগোই আমরা। আচ্ছা, তো এটা অলমোস্ট 2 মাসের একটা অভিযান। আমি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করি 1 এপ্রিল, আর দেশে ফিরেছি 28 মেতে। 29 মে হচ্ছে ওয়ার্ল্ড এভারেস্ট ডে। এর ঠিক একদিন আগে দেশে ফেরার সুযোগ হয়েছে। আর অনেকের ধারণা থাকতে পারে একটা মাউন্টেন ক্লাইম্ব করতে একদিন কেন লাগবে। তো এটা একটা পেছনের কারণ আছে, এই লম্বা সময় কেন, অলমোস্ট 2 মাস কেন লাগে আর কি। এটার একটা মূল কারণ হলো পর্বতে হচ্ছে অ্যাক্লামাটাইজেশন বলে একটা ব্যাপার হয়, যেটাকে বলে অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানো। শুধু অতি উচ্চতা না, অতি উচ্চতার সাথে নিম্ন তাপমাত্রা, এই দুটার সাথে খাপ খাওয়াতে হয়। তো বেস ক্যাম্প বলে একটা জায়গা আছে যেখান থেকে মূল শিবিরটা, মানে মূল শিবির যেটাকে বলা হয়, বা যেখান থেকে মূল অভিযানটা পরিচালনা করা হয়। তো সেখান থেকে এভারেস্টে চূড়া পর্যন্ত যেতে 4টা ক্যাম্প হয়, ক্যাম্প 1, 2, 3, 4। তো বেস ক্যাম্প থেকে প্রথমে ক্যাম্প 1 যাওয়া হয়, আবার নিচে ফিরে আসা হয়। ওই যে অ্যাক্লামাটাইজেশন, পর্বতে আরেকটা কথা চালু আছে যে গো হাই স্লিপ লো, যে উপরে যাবেন নিচে এসে ঘুমানো, তাহলে বডিটা ওই উচ্চতার সাথে হচ্ছে খাপ খাইয়ে নেয়। তো এইভাবে বেস ক্যাম্পে ক্যাম্প 1 যাওয়া হয়, আবার ফেরা হয়, আবার ক্যাম্প 1, ক্যাম্প 2, আবার নিচে ফেরা হয়। এইভাবে করে ক্যাম্প 3 পর্যন্ত গিয়ে আবার বেস ক্যাম্পে ফেরা হয়। এরপরে ফাইনাল পুশটা হয়। আর যেহেতু আমি 2টা মাউন্টেন ক্লাইম্ব করেছি, নট অনলি এভারেস্টের সাথে আরো একটা 8000 মিটার পর্বত মাউন্ট লোৎসে। এভারেস্টের কথা আমরা সবাই জানি, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তো লোৎসে যে মাউন্টেনটার কথা বলছি, লোৎসে শব্দের নেপালি অর্থ হচ্ছে দক্ষিণ পর্বত, কারণ এই পর্বতটা এভারেস্টের দক্ষিণে অবস্থিত। তো এটা পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বত। এভারেস্টের উচ্চতা 8848 মিটার, আর লোৎসের উচ্চতা 8516 মিটার। তো আমার সুযোগ হয়েছে এই অভিযানে আরো একটা 8000 মিটার পর্বত ক্লাইম্ব করার। লোৎসে বাংলাদেশ থেকে কখনো ক্লাইম্ব হয়নি। আমি বাংলাদেশ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে লাল সবুজ পতাকা হাতে দাঁড়ানোর সুযোগ হয়েছে। আমাদের দেশ থেকে 8000 মিটার আগে অভিযান হয়েছে, এভারেস্ট আগেও 5 বার ক্লাইম্ব হয়েছে আমার আগে। তো একই অভিযানে 2টা 8000 মিটার এবারই প্রথম আর কি। তো এই ধরনের অ্যাক্টিভিটি যে আমরা পারি, এই ধরনের এক্সট্রিম স্পোর্টস যে পারি, এই মেসেজটা এখন আসলে তরুণদের কাছে গিয়েছে আর কি। আচ্ছা, আমরা এগোই। আচ্ছা, তো অভিযানে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করার একটা ব্যাপার থাকে। তো আমি অনেক বছর ধরে, মানে পাহাড়ে যাওয়ার ট্রেনিং হয় পাহাড়ে। তো আমি অনেক বছর ধরে পাহাড়ে যাই। 2010 সাল থেকে আমি ট্র্যাক করা শুরু করি। আমাদের চট্টগ্রাম হিল ট্রেকস, উই আর ভেরি ব্লেসড দ্যাট চিটং হিল ট্রেকস ইজ ভেরি নিয়ার টু আস এবং ইটস ভেরি অ্যাক্সেসিবল ফ্রম হিয়ার। তো বান্দরবান থেকে আমার মানে ট্রেকিং এ হাতে খড়ি বলবো না, পায়ে খড়ি শুরু আর কি। তো সেটা ব্যাক ইন 2010। আর আমি প্রথম হিমালয়ে যাই 2014 সালে। আর 14 সাল থেকেই নিয়মিত হচ্ছে আমি প্রত্যেক বছরই পাহাড়ে যাচ্ছি। এছাড়া পাহাড়ে যাওয়া ছাড়া আর কি করা যায়, প্রত্যেক বছর যখন আমি নতুন কোন একটা পিক ক্লাইম্ব করতে যাই, আমি অনেকগুলো 6000 মিটার ক্লাইম্ব করেছি এ পর্যন্ত। ইভেন এই অভিযানে আমি যদিও বলছি 2টা 8000 মিটার ক্লাইম্ব করেছি, একই সাথে আমি আরেকটা 6000 মিটার পর্বত ক্লাইম্ব করে এসেছি। এটা মাউন্ট লবু চেঞ্জ, আমি ছবি দেখাবো। তো এইটা ছাড়াও এবার আমি এইখানে থেকে যখন প্রিপেয়ার করছি, সেটা কিভাবে করছি। তো প্রিপারেশনের সময় আমি এই লাইনটা সবসময় মনে রাখি, হারুকি মুরাকামি ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার। আমার ব্যাগে স্টিল এখনো হারুকি মুরাকামির পিন বল আছে। তো মুরাকামির একটা বই আছে, যারা একটু বইটি পড়তে পছন্দ করেন তারা কানেক্ট করতে পারবেন, When I Talk About Running। তো ইউজুয়ালি যেটা হয়, লেখকরা একটু অগোছালো হয়, খুব অনিয়ন্ত্রিত জীবনযাপন করে। এটা স্টেরিওটাইপিক মানে টাইপ আর কি, যে লোকের ধরে নেয় যে লেখকরা একটু অগোছালো হবে, অনিয়ন্ত্রিত হবে। বাট মুরাকামি হি ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। ওনার দিন শুরু হয় ভোর 4টায় হচ্ছে ওনার দিন শুরু হয়, এবং ভোর 4টায় উঠে রানিং দিয়ে ওনার দিনটা শুরু করেন, এরপরে এসে লিখতে বসেন। তো মুরাকামির যে বই When I Talk About Running, as he is a passionate marathoner,
পৃথিবীতে অনেকগুলো ম্যারাথন সে কমপ্লিট করেছে। তো তার ওই বইয়ে রানিং নিয়ে একটা বই আছে, ওই বইয়ের এই লাইনটা আমার খুব ফেভারিট লাইন, যে পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। তো এই লাইনটা আমি সবসময় মনে রাখি যখন আমি নিজেকে প্রিপেয়ার করি পড়ার ক্লায়েন্টগুলোর জন্য। তো সেটা আমি আসলে নিজেকে কিভাবে প্রিপেয়ার করি, প্রিপারেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমি নিয়মিত রানিং করি, রানিং এর সাথে সাথে হচ্ছে সপ্তাহে প্রত্যেক দিন তো রান করা যায় না, 4-5 দিনে বেশি রান করলে ইনজুরিতে পড়ার চান্সেস থাকে। তো দেন আই গো ফর ক্রস ট্রেনিং এর ক্ষেত্রে আমি সাইক্লিংটা করি অথবা কাঁধে ব্যাকপ্যাক নিয়ে লম্বা দূরত্বে হাঁটি। এছাড়া ক্রসফিট এক্সারসাইজেস, এন্ডুরেন্স বা এন্ডুরেন্সের জন্য যেটা কাজ করে কোর মাসল এক্সারসাইজ, এইগুলা প্লাস হচ্ছে প্রাণায়ামা, নাক টেপাটেপি যেটা আর কি, সেটাও নিয়মিত করি। তো এগুলো আমাকে আসলে হেল্প করে যে মাউন্টেন ক্লাইম্ব করতে যাতে আমার সহজ হয়। তো পেইন তো থাকবেই, এটা ফিজিক্যালি ভেরি ডিমান্ডিং এবং চ্যালেঞ্জিং স্পোর্টস। তো সেটা যাতে আসলে সাফারিং না হয়। তো সাফারিং করলে তো আর, যদি সাফারিং করি তাহলে ক্লাইম্বই করবো কেন, আমি জিনিসটা তো উপভোগ করতে গিয়েছি। মুভিং অন। আচ্ছা, আমার ক্ষেত্রে মাউন্টেনিয়ারিংটা কি সেটা একটু বলি, পর্বতারোহণটা কি। তো পর্বতারোহণ এমন একটা স্পোর্টস যেটা দর্শকের সামনে খেলা হয় না। তো এই জন্য আসলে লোকে কানেক্ট করাটা খুব মুশকিল। পৃথিবীর দুর্গমতম কোথায়, কোন টেরেইনে, যেখান থেকে ইভেন সামিট হয়েছে কিনা, কেউ চূড়ায় পৌঁছেছে কিনা, সেটা খবর পেতেই লোকের সময় লাগে, সেই ছবি পেতে অনেক সময় লাগে, সরাসরি সম্প্রচার বা এরকম কোনো সুযোগও থাকে না। তো এই জন্য এই স্পোর্টসটা একটু কানেক্ট করা লোকের সাথে মুশকিল আর কি। তো এটা আবার এই স্পোর্টসটাকে বলা হয় যে সকল খেলার রাজা, মাউন্টেনিয়ারিংকে। তো কেন বলা হয় সেটা, অন্য খেলাগুলোতে যেটা হয়, ফুটবল ক্রিকেটে ভুল করলেন, ফুটবলে ভুল করলে বড় যে গোল খেলেন, ক্রিকেটে ভুল করলো কেউ 6 খেলো বোলার অথবা উইকেটটা পড়ে গেল, এখানে ভুল করলে ইউ কুড লাইক লুজ ইউর লাইফ ছোট্ট একটা ভুলের জন্য। এবং অনেক ক্ষেত্রে যে শুধু নিজের ভুলে কিছু হয় সেটাও না, প্রকৃতি বিগড়ে গেল, অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আনকন্ট্রোলেবল, তাহলে তার আপনার কিচ্ছু করার নেই। এই জন্য এটাকে বলা হয় আসলে পর্বতারোহণটাকে সকল খেলার রাজা বলা হয়। এবং শুধু যে এটাকে স্পোর্টস বলে এটাকে আন্ডার এস্টিমেটই করা হয়। স্পোর্টস এর সাথে যদি আপনি অ্যাডভেঞ্চারটা যুক্ত করেন তাহলে একটু কাছাকাছি হয়তো যাওয়া যেতে পারে যে এই ইয়েটাকে। আর পৃথিবী জুড়ে আসলে যারা পর্বতারোহণ করেন, যে দোজ হু আর লাইক ভেরি গুড ক্লাইম্বার্স, ওদের অসাধারণ একটা জীবন দর্শন আছে আর কি। আমিও যখন প্রথম ক্লাইম্ব করছি 6000 মিটার 5000 মিটার, মনে হতো যে আমি কি হলো, এই টাইপের একটা বোধ আসতো আর কি। তো এখন এত বছর ধরে পর্বতে যেতে যেতে এখন প্রত্যেকবার গিয়ে দেখি যে মানে কত ইনসিগনিফিকেন্ট এই বড় বড় মাউন্টেন গুলার কাছে, এত এই ভূখণ্ড গুলার কাছে আমরা একজন হিউম্যান বিং কত ক্ষুদ্র। আমার ক্যাম্প গুলাই দেখা যাচ্ছে এরকম বিন্দুর মতো আর কি, আর প্রকৃতি তো আছে। তো মনে হয় যে হাউ ইনসিগনিফিকেন্ট উই আর। আমি এই লাইনটা সবসময় বলি, আই লাইক দ্য মাউন্টেন্স বিকজ দে মেক মি ফিল স্মল। আসলে কত ইনসিগনিফিকেন্ট আমরা। তো শুধু যে ওই যে বললাম যে আগে মনে হতো আমি কি হনুরে, এখন যতবার যাই মনে হয় যে ওই যে এই বোধটা কেটে গিয়ে এখন মনে হয় যে আমি পরিণত জানো আসলে প্রত্যেকবারই এই প্রকৃতির কাছে। তো এটা এমন একটা স্পোর্টস যেটাতে আসলে আস্ফালনটা অনেক কম, আত্মসমর্পণ এই প্রকৃতির প্রতি এটা অনেক বেশি আর কি। তো এইটাই আমার কাছে আসলে মাউন্টেনিয়ারিং। এগোই আমরা। এখন লোকে খুব কোয়েশ্চেন করছে, আগের এভারেস্ট ক্লাইম্বারদের ক্ষেত্রে এটা হয়নি। 2013 সাল অব্দি আমরা বেশ কয়েকজন এভারেস্ট ক্লাইম্বার পেয়েছি। তো লোকে এবার, আমি জানতাম না যে আমার মা হচ্ছে সামহাও টিভির নিচের কমেন্টস পড়ে, এগুলো পড়ে আমাকে জিজ্ঞেস করছি কেন করছি সেসব, বা এটা মায়ের মাথায় এসে লোকের কোয়েশ্চেন দেখে যে কেন, কি লাভ হয় আসলে ক্লাইম্ব করে বা 8000 মিটার এই ধরনের মাউন্টেনে গিয়ে, বেনিফিটটা কি। তো এটা তো আসলে একটা ব্যক্তিগত স্পোর্টস, আমি যেটা বলছিলাম যে দলগত কোনো স্পোর্টস নয়, ক্রিকেট ফুটবলের মতো কানেক্ট করা যায় না এমন একটা খেলা। তো আবার একটা বিশাল অর্থেরও প্রয়োজন এই ধরনের একটা খেলায়, নেপাল গভর্নমেন্ট একটা বিশাল ফি দিতে হয়। তো লোকে বলছে যে এত টাকা খরচ করে কি লাভ হয়। এখন আমার বয়সে একটা ছেলে আসলে 45 লাখ টাকা পেলে কি চিন্তা করবে, এটাও তো একটা বিষয় যে যদি জোগাড় করতে পারে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমার বন্ধু ভাইদের ক্ষেত্রে দেখি ফ্ল্যাট কিনবে চিন্তা করে, গাড়ি কিনবে,
তো এই জায়গায় গিয়ে আমি একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের সাথে জড়িত এমন একটি স্পোর্টসে ইনভলভ হচ্ছি, এবং ওই স্পোর্টস খেলে আমি যখন পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলাতে দাঁড়াচ্ছি, প্রথম যে জিনিসটা বের করি সেটা আমার লাল সবুজের পতাকা। তো এরপরেও যখন লোকে এই ধরনের কোয়েশ্চেন করে, মানে ভেরি ডিজার্টেডিং। তবে হ্যাঁ, আমি সবার মতামতকে শ্রদ্ধা করি, সবার সেই স্বাধীনতা আছে প্রশ্ন করার, আমারও সেই স্বাধীনতা আছে যে আমি কি করব এবং আমি কিভাবে ক্লাইম্ব করব। তো সবার প্রতি সেলফ রেসপেক্ট জানিয়ে আমি হয়তো এই কোয়েশ্চনটা আসে এই জন্যই বলা আর কি। আর আচ্ছা, এগোই, আমরা একটু ছবি দেখি, এগোই। আচ্ছা, আমি যে বলছিলাম যে এটা একটা খুব অর্থ লাগে এই ধরনের একটা স্পোর্টস খেলতে। তা আমার যেহেতু অলমোস্ট 45 লাখ টাকা, এটা একটা বড় অঙ্ক চলে যায় আসলে নেপাল গভর্নমেন্টকে পারমিট ফি, ইন্স্যুরেন্স এসব দিতে। আমাদের যেরকম আমাদের অর্থনৈতিক যে ভিত্তি আরএমজি, রেডিমেড গার্মেন্টস, নেপালের ক্ষেত্রে দে অনলি হ্যাভ হিমালয়াস, অন্য তেমন বড় কোনো ইন্ডাস্ট্রি নেই। এই ট্রেকিং এবং মাউন্টেনিয়ারিং এর সূত্রেই হচ্ছে তারা একটা বড় রেভিনিউ অর্জন করে। তো ওই জন্য আসলে একটা বড় অঙ্কের পয়সা খরচ হয়। আমি যেটা কিছু, আমি পার্সিয়াল কিছু স্পন্সরস পেয়েছি। দেন ক্রাউড ফান্ডিং মানে সহজ কথা, ক্রাউডের কাছে যাওয়া, যে রিচ করা, যারা আমার সামর্থ্যে বিলিভ করে তারা এগিয়ে এসেছিল। কিছু আমার নিজের সেভিংস ছিল, আমি যখনই যে চাকরি বাকরি করে এসেছি, আমি খুবই মিনিমালিস্ট লাইফ লিড করি, খুব অল্পে তুষ্ট, আমার কোনো লাক্সারিয়াস কোনো কিছুর প্রতি খুব বেশি আগ্রহ নেই। আমি কখনো খুব একটা রেস্টুরেন্টেও খেতে যাই না, বা মানে টিপিক্যালি যেসব হয় ওগুলো থেকে আমি চেষ্টা করি, আমি খুব অল্পে তুষ্ট মানুষ। ওইভাবে আমার কিছু সেভিংস হয়েছে ওগুলো, এবং একই সাথে কিছু লোনস, সব মিলিয়ে হচ্ছে আমার এইভাবে এক্সপিডিশনটা ফাইন্যান্স করা। আচ্ছা, তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি পর্বতে যাত্রা করেছিলাম। কাঠমান্ডুর হোটেলের ছবি, এখান থেকে আমি পরের দিন লুকলা বলে একটা জায়গা, সেখান থেকে যাত্রা শুরু করি। তো এই ছিল আমার অভিযানের রসদ, গিয়ার্স বা যাই বলি, এগুলো নিয়েই যাত্রা আমার। আর যে জায়গা থেকে আমার যাত্রা শুরু, কাঠমান্ডু থেকে একটা ছোট্ট জায়গা লুকলা, এটা বলা হয় যে সোলোকুম্ভ বলে একটা জায়গা আছে নেপালে, সোলোকুম্ভর গেটওয়ে। মানে এভারেস্ট রিজিয়নে যদি কেউ ঢুকতে চায় তাহলে এই লুকলা বলে যে জায়গাটা, সেটাই হচ্ছে, সেটা দিয়ে প্রবেশ করতে হবে। এই সেই লুকলা এয়ারপোর্ট, এটা একটা রানওয়ে, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্টস। তারা যদি আগ্রহ থাকে ইউটিউবে দেখতে পারেন। এবং এটাতে সেই প্লেন গুলাই ল্যান্ড করতে পারে, STOL বলা হয়, শর্ট টেক অফ এন্ড ল্যান্ডিং। একদম ছোট্ট ছোট্ট বিমান, আমাদের দেশের ডোমেস্টিক যেসব বিমান এগুলো অনেক বড়, একদম ছোট্ট বিমান। আপনি পাইলট কিভাবে ককপিটে কি করছে সেটাও দেখতে পাবেন, এত ছোট্ট বিমান, 10-12 জন মাত্র হচ্ছে ওটাতে চড়তে পারে। এরকম বিমানে করে এখানটায় যেতে হয়। একদম ছোট্ট এয়ারপোর্ট, ছোট্ট রানওয়ে, এবং ছবিতে দেখলে একটু বোঝা যাচ্ছে যে এটা একটু ঢালু, এবং সামনে পাহাড়, এইভাবে করে উড়ে গিয়ে সাথে সাথেই হচ্ছে বাঁক নিতে হয়। আর এই এয়ারপোর্টটা তৈরি করেছেন স্যার এডমন্ড হিলারি। হিলারিকে সবাই শুধু চিনি আমরা অ্যাজ এন এভারেস্ট ক্লাইম্বার, বাট উনি হচ্ছে নেপালের জন্য অসংখ্য কিছু করেছেন। তো এই এয়ারপোর্টটা যদিও এখন ট্রেকার্স এবং মাউন্টেনিয়ার্স ইউজ করে, বাট ইট ওয়াজ বিল্ট to carry logistics for one of the hospitals in Khumbu region. তো স্যার এডমন্ড হিলারি পুরো খুম্বু রিজিয়ন জুড়ে অনেকগুলো স্কুল আর হসপিটাল বানিয়েছেন। তো এই লজিস্টিক্স আনার জন্য এটা উনি বানিয়েছেন এই এয়ারপোর্টটা, এবং ব্যক্তি উদ্যোগে একটা এয়ারপোর্ট বানানো, এটা কত চ্যালেঞ্জিং, মানে ভাবাও যায় না। এবং সবচেয়ে মজার ব্যাপার, জায়গাটা যেহেতু পাহাড়ি, খুবই এবড়ো খেবড়ো ছিল। এটা সমান করার জন্য স্যার এডমন্ড হিলারি, যেহেতু লোকাল শেরপা কমিউনিটি ছিল ওখানে, শেরপা কমিউনিটির একটা নাচের আয়োজন করেছিলেন। এবং ওদের নাচে হচ্ছে যেহেতু লাফালাফি আছে, ওই লাফালাফিতে এই রানওয়ে সমান হয় আর কি। এগোই আমরা। এরপরে আমি এখান থেকে লুকলা থেকে আমার ট্র্যাক করা শুরু, হাঁটা শুরু, সেটা 4 এপ্রিল ছিল। এবং প্রথম যে জনপদ যেখানটায় থাকি, এটা হচ্ছে ফাকদিং বলে একটা জনপদ, খুবই সুন্দর জনপদ একটা। এবং এখানে দেখাই, ব্রিজ আছে একটা ছোট্ট, এই যে এখানটা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সাসপেনশন ব্রিজ। তো নেপালে এই জিনিসটা প্রচুর আছে,
যে পারাপারের জন্য এরকম নদী। আর এই যে নদীটা, যে সাপের মতো বাঁকানো নদী, এর নাম হচ্ছে দুধকোশী নদী। তো এটার জলের রং হচ্ছে দুধের মতো সাদা, এই জন্য হচ্ছে এর নাম হচ্ছে দুধকোশী নদী। তো বেশিরভাগ নদীগুলো আসে গ্লেশিয়ার্স থেকে, গ্লেশিয়ার বা হিমবাহ। হিমবাহ হচ্ছে সহজ কথায় বরফের নদী। এই এই বরফের নদীরও চলন আছে, কিন্তু সেটা অনেক এত ধীর যে এটা আসলে বোঝা যায় না। তো এইটার দুধকোশী কেন, এটার পানির জলের রংটা সাদা আসলে, সেটার একটা কারণ আছে।